বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ কাদের একাডেমির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বর্ণ ধ্বনি সম্পর্কে আলোচনা করতেছিলাম। আজকের অবশিষ্টগুলো আলোচনা করব। প্রথমে দেখো স্পর্শ বর্ণ বা ধ্বনি। স্পর্শ বর্ণ বা ধ্বনি কোনগুলো? ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শ ধ্বনি বলে। বাংলা বর্ণমালা ক থেকে ম পর্যন্ত স্পর্শ ধ্বনিকে উচ্চারণে স্থানের দিক থেকে 5টি বর্গে বা গুচ্ছে ভাগ করা হয়েছে। ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, এটি 5টি ভাগে ভাগ করা হয়েছে। প্রত্যেকটি ভাগকে একটি করে বর্গ বলা হয়। প্রতিটি লাইন এখানে নিচে ছক আকারে দেওয়া আছে। দেখো, এই যে ছক আকারে বিভাজন দেখানো হলো যে এই 25টি বর্গকে, এই 25টি বর্ণ বা ধ্বনিকে 5টি ভাগে ভাগ করেছে। বাম পাশে লেখা আছে ক বর্গ, তার মানে ক থেকে উ পর্যন্ত যে 5টি বর্ণ রয়েছে, এই 5টি বর্ণ একত্রে বলা হয় ক বর্গ। ক বর্গে কী কী অক্ষর আছে? ক, খ, গ, ঘ, উ। ধ্বনি হিসেবে এগুলো কণ্ঠধ্বনি। ধ্বনি হিসাবে এগুলোকে বলা হয় কণ্ঠধ্বনি, অর্থাৎ গলার থেকে বা কণ্ঠের সাহায্যে উচ্চারিত হয় বলে এগুলো কণ্ঠধ্বনি বলে থাকি আমরা। আর বর্ণ হিসেবে ক বর্গীয় বর্ণ, এই 5টি বর্ণকে বলা হয় ক বর্গীয় বর্ণ। চ বর্গ, চ, ছ বর্গীয়, জ, ঝ, ইয়, এটিকে ধ্বনি হিসেবে বলা হয় তালব্য ধ্বনি। আর বর্ণ হিসেবে চ বর্গীয় বর্ণ। এরপর আসো ট বর্গ, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। ধ্বনি হিসেবে এগুলো মূর্ধন্য ধ্বনি। বর্ণ হিসাবে ট বর্গীয় বর্ণ। ত বর্গ, ত, থ, দ, ধ দন্ত ন। ধ্বনি হিসেবে এগুলো দন্ত ধ্বনি। বর্ণ হিসেবে ত বর্গীয় বর্ণ। প বর্গ, প, ফ, ব, ভ, ম। ধ্বনি হিসেবে এগুলো উষ্ট্রধ্বনি। বর্ণ হিসেবে প বর্গীয় বর্ণ। তোমরা এখানে লক্ষ্য করছো যে প্রতিটি লাইনকে বলা হচ্ছে বর্গ, আর প্রথম বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে বলা হয় বর্গ। যেমন ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। আর এগুলো উচ্চারণ স্থান এর আগেও আমরা দেখিয়েছি যে কোন বর্ণটা কর্তৃক উচ্চারিত হয়, ছক আকারে দেখানো হয়েছে। আজকে স্পর্শ বর্ণ 25টি বর্ণকে যে 5টি ভাগে ভাগ করা হয়েছে, 5টি ভাগকে, প্রতিটি ভাগকে কি বলে সেটি ছক আকারে দেখানো হলো। এবার আসো এই 25টি বর্ণ অল্পপ্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ ধ্বনি হিসেবে এগুলো ব্যাখ্যা করা হয়েছে যে অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং ঘোষ, অঘোষ কাকে বলে, এগুলো আমরা একটা একটা করে এখন আলোচনা করব। প্রথমে আসো ক, অল্পপ্রাণ ধ্বনি। অল্পপ্রাণ ধ্বনি কাকে বলে? কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, এরূপ ধ্বনিকে অল্পপ্রাণ ধ্বনি বলা হয়। যেমন ক, গ ইত্যাদি। কিছু কিছু বর্ণ আছে যেগুলো উচ্চারণের সময় নিঃশ্বাসটা জোরে সংযোজিত হয় না, তার মানে জোরে মুখ থেকে বের হয় না, অত কষ্ট লাগে না, সহজভাবে আমরা উচ্চারণ করতে পারি। এগুলোকে বলা হয় অল্পপ্রাণ। হ্যাঁ,
ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, দেখো, বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি অল্প প্রাণ ধ্বনি। প্রত্যেকটি বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনিকে বলা হয় অল্প প্রাণ ধ্বনি। এখানে দেখানো হয়েছে যদি ক গ, তো অনুরূপভাবে এখানে প্রত্যেকটি বর্গ আছে। যেমন প্রথম বর্গে এখানে চ বর্গে আছে চ আর বর্গীয় জ। তো প্রথম বর্গ চ, তৃতীয় বর্গ বর্গীয় জ। ট বর্গে যেমন আছে ট, তৃতীয় বর্গ ড। ত বর্গে প্রথম বর্গ ত, তৃতীয় বর্গ দ। প বর্গে প্রথম বর্গ প, তৃতীয় বর্গ ব। এইগুলো হলো অল্প প্রাণ ধ্বনি। এগুলো উচ্চারণের সময় নিঃশ্বাসটা জোরে সংযোজিত হয় না, সহজভাবে উচ্চারণ করতে পারি। এরপরে আসো খ নম্বরে মহাপ্রাণ ধ্বনি। কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয়, নিঃশ্বাসটা জোরে ফেলতে হয়। এইরূপ ধ্বনিকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে মহাপ্রাণ ধ্বনি কোনগুলো। বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি মহাপ্রাণ ধ্বনি। প্রত্যেকটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণটি হল মহাপ্রাণ ধ্বনি। তাহলে এখানে লক্ষ্য করো, ক বর্গের দ্বিতীয় বর্ণ কোনটি আছে? খ। চতুর্থ বর্ণ কোনটি? ঘ। এই বর্ণগুলো উচ্চারণের সময় নিঃশ্বাসটা জোরে বের হয়ে আসে। যেমন খ বলে একটু শক্তি প্রয়োগ করতে হয়। ঘ, ঘটনা। এই বর্ণগুলো উচ্চারণের সময় নিঃশ্বাসটা একটু জোরে সংযোজন করতে হয়, যোগ করতে হয়, বা নিঃশ্বাস জোরে বের করতে হয় আর একটু শক্ত করে উচ্চারণ করতে হয়। তারপরে অনুরূপভাবে এখানে আছে, দেখো, দ্বিতীয় বর্গ আছে কোনটা? চ বর্গে ছ। তারপর চতুর্থ বর্গ হলো ঝ। তাহলে এখানে দেখো ছ, ঝ, এগুলো উচ্চারণের সময় একটু শক্তি বেশি প্রয়োগ করতে হয়। আমরা যদি ঝড় উচ্চারণ করি, ঝড়, তুফান, ঝড়, ঝড়ো, ঝাঁকুনি, এগুলো বলার সময় নিঃশ্বাসটা জোরে বের করতে হয়। তাহলে বুঝতে পারছো যেরকমভাবে প্রত্যেকটি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি। এই জিনিসগুলো সংজ্ঞা মুখস্থ রাখতে না পারলেও তোমাদেরকে এই দ্বিতীয় চতুর্থ ধ্বনিকে বা বর্ণকে কি বলা হয়, কোন ধ্বনি বলা হয়, মহাপ্রাণ, অল্পপ্রাণ, ঘোষ, অঘোষ কোনটি, এইভাবে থাকতে পারে। এরপরে আসো, এরপরে দেখো গ নম্বরে অঘোষ ধ্বনি। কোন কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। স্বরতন্ত্রী অনুরণিত হয় না। অনুরণিত মানে হলো প্রতিধ্বনি হয় না। এরূপ ধ্বনিকে বলা হয় অঘোষ ধ্বনি। যেমন ক, খ ইত্যাদি। ব্র্যাকেটে লেখা আছে অনুরূপ বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি অঘোষ ধ্বনি। এরপরে ঘ নম্বর ঘোষ ধ্বনি। ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হলে ঘোষ ধ্বনি হয়। উপরেরটায় অনুরণিত হয় না, আর এটা অনুরণিত হলে ঘোষ ধ্বনি হয়। যেমন গ, ঘ, এই দুটি ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী একটু হলেও প্রতিধ্বনি হয়। ঘ, গ একটু কম্পনের সৃষ্টি হয়। ব্র্যাকেটে দেখো বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি ঘোষ ধ্বনি। অনুরূপভাবে যে বর্গে যে 5টি বর্গ আছে, সেই 5টি বর্গের প্রত্যেকটি বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি হলো ঘোষ ধ্বনি।
এবার আসো আমরা এতক্ষণ যে 5টি বর্গে বিভক্ত সম্পর্কে জানলাম, যে 25টি বর্গকে 25টি ধ্বনি বা বর্ণকে 5টি বর্গে বিভক্ত করেছে, সেগুলোর উচ্চারণের হিসেবে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আসলে একই বর্ণগুলো ছক আকারে আমরা এখানে বিভাজন করেছি। এই ছকের ভিতরে অল্প প্রাণ, মহাপ্রাণ, অঘোষ, ঘোষ, নাসিকা এই বর্ণগুলো এখানে দেওয়া আছে। লক্ষ্য করো যে উচ্চারণের স্থান অঘোষ, এখানে ঘোষ। উচ্চারণ স্থানে পর্যায়ক্রমে নিচের দিকে দেখো কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এই সম্পর্কে এর আগেও দিয়েছি যে এই বর্ণগুলো যে জায়গা থেকে উচ্চারণ হয় বা উচ্চারিত হয় সেই জায়গার নাম এখানে প্রথমে দেওয়া আছে। এরপরে এই মাঝখানে একটা শব্দ দেওয়া আছে, এখানে খেয়াল করো যে এখানে লেখা আছে অঘোষ। এখন এই অঘোষের নিচে একটা লম্বা দাঁড়িয়ে আছে, এই দাঁড়ি যদি আমরা উঠিয়ে দিই তাহলে এই পাশেগুলো হবে অল্প প্রাণ, এই পাশেগুলো মহাপ্রাণ। তাহলে যে অল্প প্রাণ আর মহাপ্রাণ ধ্বনি ভাগ করার জন্যই মাঝখানে একটা কালো রঙের একটা একটু মানে এই করে মোটা করে দেওয়া আছে। লক্ষ্য করো যে যদি কখনো প্রশ্ন থাকে যে ক এটা কোন ধ্বনি, অঘোষ অল্প প্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্প প্রাণ নাকি ঘোষ মহাপ্রাণ, এই কোনটা সঠিক উত্তর, তখন তোমাকে লিখতে হবে যেটা হলো অঘোষ অল্প প্রাণ। এইভাবে অনেক সময় নৈর্ব্যক্তিক প্রশ্নে দেওয়া থাকে, এই কারণেই এই সব আকার তোমাদেরকে শিখতে হবে। এখন যদি অল্প প্রাণ মহাপ্রাণ এই দুটা শব্দ যদি আমরা মুছে ফেলি তাহলে থাকবে উপরে কি অঘোষ। তাহলে নিচের ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এই বর্ণগুলো কি হয়ে যাবে, এই বর্ণগুলো তখন হয়ে যাবে অঘোষ বর্ণ বা অঘোষ ধ্বনি। আর যখনই আমরা মাঝখানে দাঁড় দেব তখন এটা ভাগ হয়ে গেল, এই পাশেগুলো হলো অল্প প্রাণ, এই পাশেগুলো হলো মহাপ্রাণ। ঘোষ অঘোষ অল্প প্রাণ, অঘোষ মহাপ্রাণ। তাহলে এখানে চ হলো অঘোষ অল্প প্রাণ, এখানে ছ হলো অঘোষ মহাপ্রাণ। এইভাবে তোমাদেরকে খুব ঠান্ডা মাথায় এগুলো শিখতে হবে। এরপরে আসো ঘোষ। ঘোষ বর্ণে এখানে দেওয়া আছে অল্প প্রাণ মহাপ্রাণ। এখন আমরা যদি এখানে অল্প প্রাণ আর মহাপ্রাণ এই দুইটা শব্দ মুছে ফেলি থাকবে শুধু ঘোষ। তাহলে যেখানে গ, ঘ, জ, ঝ, ড, ঢ, দ, ধ, প, ফ এই বর্ণগুলো তখন কি হয়ে যাবে ঘোষ ধ্বনি। তাহলে আবার যখন মাঝখানে দাঁড় দেব এই পাশে অল্প প্রাণ, এই পাশে মহাপ্রাণ। এইভাবে থাকার পরে যদি আমাকে বলা হয় যে বর্গীয় জোড়া কোন ধরনের বর্ণ, ঘোষ অল্প প্রাণ, ঘোষ মহাপ্রাণ কোনটি, তখন তোমাকে বলতে হবে এটাকে ঘোষ অল্প প্রাণ। যদি ছ দেওয়া থাকে তাহলে বলতে হবে ঘোষ মহাপ্রাণ। এই যে এখানে এই পাশে অল্প প্রাণ মহাপ্রাণ, এখানে অল্প প্রাণ মহাপ্রাণ, এই বর্ণগুলো মিশ্রণ করে দেওয়া থাকতে পারে পরীক্ষায়, তখন তোমাকে এখানে খুঁজে বের করতে হবে কোনটা অঘোষ অল্প প্রাণ বা অঘোষ মহাপ্রাণ, কোনটি ঘোষ অল্প প্রাণ বা ঘোষ মহাপ্রাণ। এবার আসো শেষের দিকে নাসিকা বর্ণ। এই নাসিকা বর্ণগুলো অঘোষ ঘোষ এই বর্ণগুলোর বাহিরে। কেন? এগুলো হলো এই নাসিকা বা নাসিক্য বর্ণ, এই বর্ণগুলো উচ্চারিত হয় নাকের সাহায্যে।
আমরা যখন উচ্চারণ করি অং বা অঙ্ক, প্রাণ, নাকের মাধ্যমে বর্ণগুলো আসে, মা মা বলে পড়ে একটু নাকের মধ্য দিয়ে উচ্চারিত হয়। এই জন্য এগুলোকে নাসিকা বা নাসিক্য বা অনুনাসিক বর্ণ বা ধ্বনি বলা হয়। এই কারণে অঘোষ ঘোষ এই বর্ণের অন্তর্ভুক্ত নয়, এগুলো আলাদা বর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এগুলো বোঝার চেষ্টা করবে। তারপরে যেটা না বুঝতে পারবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আর এই জিনিসগুলো তোমরা অত্যন্ত ঠান্ডা মাথায় পড়বে, বুঝে বুঝে পড়বে যে কোনটা অঘোষ, কোনটা ঘোষ, কোনটা অল্পপ্রাণ, কোনটা মহাপ্রাণ। এই সংজ্ঞাগুলো ভালো করে পড়ার পর তারপরে শখের সাথে মিলিয়ে দেখবে, তখন সহজে বুঝতে পারবে। আজকে এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।